স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরে বিস্তারিত। বারবার অবস্থান পরিবর্তন করায় সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছিল, এমন দাবি করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানীর মগবাজার এলাকার এক আত্মীয়ের বাসা থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারের পর কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে কিছু প্রক্রিয়া থাকায় আজকে সাবেক সিইসিকে আদালতে নেওয়া নাও হতে পারে বলে জানান তিনি। তার রিমান্ডের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন বলেও জানান ডিবির এই কর্মকর্তা। সাবেক এই সিইসির বিরুদ্ধে নির্বাচনের ফল পরিবর্তন করে প্রশাসনকে একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করার অভিযোগ করা হয়েছে মামলার এজাহারে। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আউয়াল। 5 অগাস্টের পট পরিবর্তনের পর পদত্যাগ করেন তিনি। আমাদের তথ্য ছিল, আমরা অভিযান পরিচালনা করেছিলাম, বাট আমাদের তথ্য বিশ্লেষণে যথাস্থান আমরা না পাই, সেদিন অভিযান আমাদের সার্থক হয়নি। আমরা তাকে ভিন্ন একটি স্থান থেকে আমরা তাকে গ্রেপ্তার করেছি, অর্থাৎ তার অবস্থান তার নিজ বাসভবনে ছিল না। তা আমরা বলতে পারি যে হ্যাঁ, তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার ভোট, এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে বিএনপি ও জামায়াতে ইসলামী। সিইসির সাথে বৈঠক করে জামায়াত জানিয়েছে জাতীয়র আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত, আর আগে সংসদ নির্বাচন হতে হবে বলছে বিএনপি। দলীয় প্রতীকসহ নিবন্ধন পুনর্বহাল করে গেজেট প্রকাশের পরদিন নির্বাচন কমিশনে যায় জামাতের প্রতিনিধি দল। দেখা করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে। পরে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জাতীয়র আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জামাত। পুনর্গঠন না চেয়েও বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চান তারা। লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আমরা বারবার দাবি করেছি, তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই ফর্মে সরকার থাকুক না কেন, সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে, এবং সেখানে জনগণের সঠিক প্রতিনিধিত্বটা আসবে। তবে আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে দলের এই অবস্থান তুলে ধরেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে এবং জনগণ দেখবে যারা নির্বাচিত হবেন তারাই দেখাবেন যে নির্বাচন সুষ্ঠু হতে পারে। এদিকে নির্বাচনের আগে 300 আসন পাবে বলে এনসিপির এক নেতার বক্তব্য কিসের ইঙ্গিত দেয়, এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নির্বাচনের লড়াই রমজানের আগে হবে, তার আগে কেমনে বলেন 300 সিট পাবেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, রাতে ভোট করে আর ক্ষমতায় আসা সম্ভব না। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। সবাই মিলে যেভাবে জুলাই আন্দোলন হয়েছে সেভাবে সংস্কারও সম্ভব। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ এমন মন্তব্য করেছেন। তিনি আশা প্রকাশ করেন পরিবর্তন আসবে দেশে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় ৬ষ্ঠ দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এমন কথা বলেন তিনি। বৈঠকে 30টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অর্থাৎ উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, নারী প্রতিনিধিত্বের মতো বিষয় রয়েছে আজকের আলোচনায়। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বারবার বলেছি যে আপনার সকলকে খানিকটা ছাড় দিতে হবে। কোন কোন জায়গায় পরিবর্তন, সংশোধন, সংযোজনের মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারব। মেয়রের শপথ পড়ানোর দাবিতে আন্দোলনে বিএনপির এক নেতার সমর্থন নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার প্রমাণ চেয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, প্রমাণ দিতে না পারলে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
তার অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে তাকে শপথ না করানোয় সরকার একাধিক আইন ও সংবিধান লঙ্ঘন করেছে। স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব মিলে নাগরিক সেবায় বাধা দিয়ে আন্দোলনের উপরে দায় চাপানোর চেষ্টা করেছেন। ইশরাক হোসেন দাবি করেন, নগর ভবনে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দুর্নীতিবাজ এক কর্মচারী। আসিফ বলেছে, বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে। এই আন্দোলনে অর্থ ও লজিস্টিক্স দিয়েছেন এবং তার কাছে নাকি প্রমাণ রয়েছে। এই প্রমাণ তিনি জাতির সামনে তুলে ধরবেন, অন্যথায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে এই বার্তা দেন তিনি। বলেন, একমাত্রিক রাষ্ট্রের পুনঃপ্রবর্তন যাতে না হয় সেজন্য গণতন্ত্রকে গতিশীল ও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। মানবতা, ন্যায় বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ঐতিহ্য গড়ে তোলার আহ্বান জানান তারেক রহমান। সেজন্য গণতান্ত্রিক শক্তির অটুট ঐক্য বজায় রাখা জরুরি বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পেয়েছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সময় মতো ব্যবস্থা নেওয়া হলে প্রাণহানি কমানো যেত। কমিশন জানিয়েছে, এরই মধ্যে 158 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশন প্রধান আলম ফজলুর রহমান। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বাহিনীর সে সময়কার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। এই ঘটনার প্রায় 1.5 দশক পর ঘটনার পুনঃতদন্ত শুরু করে অন্তর্বর্তী সরকার। গঠন করা হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের লক্ষ্য পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করা। 2009 সালের এই বিদ্রোহের ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন তুলে আসছিল ভুক্তভোগীরা। কমিশন প্রধান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন তদন্ত কমিটি চরম অবহেলা করেছে। রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে। এই কমিশন মনে করে যে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। বলেন, পিলখানা হত্যাকাণ্ডে এরই মধ্যে 158 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে, বাকি আছে আরও 50 জন। প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কমিশন তদন্ত প্রতিবেদনের প্রাথমিক খসড়া তৈরি করেছে। কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলমান রয়েছে এবং প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পুনঃ সাক্ষ্য গ্রহণ প্রয়োজন হবে। পলাতক আসামি আওয়ামী লীগ নেতা আজম ও জাহাঙ্গীর কবির নানক পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় লিখিত সাক্ষ্য দিয়েছেন বলেও জানান কমিশন প্রধান। পলাতক ব্যক্তিবর্গের সাক্ষ্য প্রদানের জন্য বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে বিপর্যয় ডেকে আনা হচ্ছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবসের আয়োজনে তিনি বলেন, পরিবেশ ধ্বংস করে যা হচ্ছে তা উন্নয়ন নয়। প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে তা থেকে রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বর্তমান বিশ্বে ভয়াবহ আকার ধারণ করেছে প্লাস্টিক দূষণ। ব্যবহার্য প্লাস্টিক নানাভাবে মাইক্রোপ্লাস্টিক হয়ে মিশে যাচ্ছে মাটি, বাতাস ও পানিতে, যা খাদ্যচক্রের মাধ্যমে প্রবেশ করছে মানবদেহে, যার অন্যতম ঝুঁকিতে বাংলাদেশ। এমন অবস্থায় প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশের অঙ্গীকার নিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বুধবার এই আয়োজনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে বিপর্যয় ডেকে আনা হচ্ছে। পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী, আমরা মানুষ যারা এখানে বসবাস করি,
প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। প্রকৃতি বিধ্বংসী এক জীব, যার নাম মানুষ। ডক্টর ইউনুস বলেন, পরিবেশ ধ্বংস করে যা হয়েছে তাকে উন্নয়ন বলা যায় না। প্লাস্টিকও আমরা ছাড়বো না, ধ্বংস আমাদেরকে ছাড়বে না। আমরা সুইসাইডাল পথে আছি, আত্মাহুতির পথে আছি, এবং সেটা শুধু একদিনে বসে আনুষ্ঠানিকভাবে সবাই বসে আলাপ করে বাড়ি ফিরে যাব যথারীতি, আবার আমাদের জীবন চলতে থাকবে ধ্বংসের পথে। প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে প্রধান উপদেষ্টা পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। গোড়াতে যদি আমরা উৎপাদনটাই বন্ধ করতে পারি, তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে না, আমাদের সমস্যার মধ্যে আমরা পড়ি না। সারা দেশের নদী দূষণ ও দখল ঠেকানো, বন্যপ্রাণী সংরক্ষণ এবং বৃক্ষ কাটা ঠেকানোর উপরও গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। আমরা আশা করি নতুন প্রজন্ম এই শহরেই দূষণমুক্ত নদী দেখতে পাবে। পরে পরিবেশ ও বৃক্ষ মেলা এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ডক্টর ইউনুস। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক ও র্যাব। রোগীদের ওয়ার্ডে নিয়ে যাওয়া ট্রলি ব্যবহারে টাকা আদায়, অ্যাম্বুলেন্স সেবায় দৌরাত্ম্যের প্রমাণ পেয়েছে তারা। চট্টগ্রাম মেডিকেল থেকে আটক করা হয়েছে 21 জনকে। প্রত্যন্ত অঞ্চল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের টার্গেট করত দালাল চক্র। কমিশনের বিনিময়ে রোগী পাঠানো হতো বিভিন্ন বেসরকারি হাসপাতালে। গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রোগী সেজে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। অবশেষে 21 জনকে ধরা হয় হাতে নাতে। দালালকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে আদালতের কার্যক্রম চলমান রয়েছে। আমাদের সাধারণ মানুষ আমরা যদি সচেতন হই, এই দালালের দ্বারস্থ আমরা যদি না হই, সেই ক্ষেত্রে এই দালালটা নির্মূল করা আরও সহজ হবে। প্রতিদিন 5 থেকে 6 হাজার রোগী চিকিৎসা নেন এই হাসপাতালে। এ ধরনের অভিযান নিয়মিত চান দালাল ও প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রতারণার শিকার রোগী ও স্বজনরা। ফার্মেসির দোকানগুলো আছে, এখানে ফার্মেসির দালাল চক্র। আর একটা হচ্ছে এখানে যে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স একটা দালাল চক্র। দালাল নির্মূল করার জন্য আমরা র্যাব 7-এর সহযোগিতায় এবং ম্যাজিস্ট্রেটদের সহযোগিতায় আজকের এই যে অভিযান। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত চালানো এই অভিযানে মিলেছে বেশ কিছু অনিয়মের প্রমাণ। রোগীদের ওয়ার্ডে নিয়ে যাওয়ার ট্রলির ব্যবহারে টাকা আদায়, অ্যাম্বুলেন্স সেবায় দৌরাত্ম্যের প্রমাণ পেয়েছে দুদক। কর্মরত কর্মচারীদের মাঝে তারা ট্রলি বহন করে এবং তাদের দৌরাত্ম্য লক্ষ্য করেছি, এবং অ্যাম্বুলেন্স সেবার বেসরকারি অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রেও আমরা তাদের দৌরাত্ম্য লক্ষ্য করেছি। আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি, রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করব। এ ব্যাপারে কমিশনের প্রতিবেদন পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ডিবিসি নিউজ ডেস্ক। ছোট্ট ভূখণ্ডের বাংলাদেশ। দক্ষিণ প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে সুন্দরবন। সেই পরম বন্ধুকে দূষিত করে তোলা হচ্ছে বুঝে না বুঝে। মানবসৃষ্ট দূষণ থেকে রক্ষা করতে না পারলে একসময় বিলীন হয়ে যাবে সুন্দরবন। তাই সবাইকে সচেতন হওয়ার বার্তা দেয়া হচ্ছে সব দিক থেকে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর সুন্দরবনে যান অনেক দেশি বিদেশি পর্যটক। পাশাপাশি জীবিকার জন্য বনে যেতে হয় অনেককে। এই যাতায়াতে বুঝে না বুঝে প্লাস্টিক, পলিথিন ফেলে বনের পরিবেশের নানা ক্ষতি করেন অনেকে। এছাড়াও বিষ টোপ দিয়ে মাছ শিকার, বন্যপ্রাণী হত্যা, নৌযানের কারণে শব্দ দূষণ, শিল্প কারখানার জন্য পানি দূষণ সহ নানাবিধ মানব সৃষ্ট দূষণে বনের পরিবেশ ও প্রতিবেশ ঝুঁকির মধ্যে পড়ছে। শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ সহ যত রকমের দূষণ আছে সবই কিন্তু এখন সুন্দরবনে চলছে। বিষ দিয়ে মাছ ধরা সুন্দরবনের জীববৈচিত্র্য নষ্ট, ধ্বংস করার ক্ষেত্রে এটা একটি বড় ভূমিকা পালন করছে। দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার কথা বলছেন জেলা প্রশাসক। যারা পর্যটক যাচ্ছেন তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। মোবাইল কোর্ট চালানো হচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে আমাদের বন বিভাগের যে বাহিনী আছে তারা সতর্ক আছে। দায়িত্বশীল সবাইকে একসঙ্গে কাজ করে মানব সৃষ্ট ক্ষতি কমিয়ে এনে বনের সুরক্ষার কথা বলছে বন বিভাগ। সুন্দরবনকে রক্ষার ব্যাপারে পরিবেশ অধিদপ্তর কাজ করবে বলে বন বিভাগ আশা করে
এবং বন অধিদপ্তর অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা অবশ্যই পরিবেশ অধিদপ্তরের সাথে কিংবা অন্যান্য অধিদপ্তরের সাথে অবশ্যই করবে। কঠোর ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখার কথা বলেন বিভাগীয় কমিশনার। পলিথিন এবং প্লাস্টিক যাতে সবাই বর্জন করে এবং এগুলি যাতে সঠিক স্থানে সংরক্ষণ করে এবং ভবিষ্যতে যাতে পলিথিনকে ব্যবহার করতে না পারে এই চেষ্টাটাই থাকবে। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি বন নিজেই পুষিয়ে নিতে পারলেও মানবসৃষ্ট ক্ষতি বনের পরিবেশকে ঝুঁকিতে ফেলছে। ডিবিসি নিউজ ডেস্ক। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছি এই মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায়। সেখানে সারাদিনই বিভিন্ন সমস্যা, নাগরিকদের যে সমাধান বা চ্যালেঞ্জের মোকাবেলা সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছে। আমার সাথে সঙ্গে যুক্ত আছেন এই লৌহজং এলাকা বা উপজেলার নাগরিকরা। তারা বলবেন যে তাদের পদ্মা নদীর এই পাড়টা আসলে কতটা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এবং কতটা সুবিধা পাচ্ছেন। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতেই আপনার কাছে যেতে চাই, একটু আপনারা এই অঞ্চলে বসবাস করেন, নদীর এই পাড়টায় কতটা সুবিধা হয়েছে পদ্মা সেতু হওয়ার ক্ষেত্রে, কিংবা কতটা নাগরিক সুবিধা থেকে আপনারা বঞ্চিত আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসি নিউজকে ধন্যবাদ আমাদের দু একটা কথা বলার জন্য। যে আমাদের পদ্মা সেতু আমাদের খুব উন্নয়ন হয়েছে পদ্মা সেতুতে, কিন্তু আমাদের এখনও কোনো স্থায়ী কোনো বেড়িবাঁধ হয়নি। আমাদের এই পাটটা প্রচণ্ড ভাঙছে, আমাদের বাড়িঘর, আমাদের সব কিছু চলে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য সব কিছু চলে যাচ্ছে। বিগত সরকার আমাদের এই স্থায়ী কোনো বেড়িবাঁধ দিচ্ছে না, দেয়নি। এই জন্য আমরা এই আগামীতে আমাদের একটা প্রত্যাশা থাকবে যে যে সরকার গঠন করবো তার কাছে একটা প্রত্যাশা থাকবে যে আমাদের এই টিকসই বেড়িবাঁধটা যেন আমাদেরকে করে দেয়, তাহলে এই লৌহজংটা টিকে থাকবে। লৌহজংটা মানচিত্র থেকে চলে যাচ্ছে, আমাদের অলরেডি 4টা ইউনিয়ন চলে গেছে এই পদ্মার গ্রাসে। আমাদের আগামী দিনে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বসবাসের কোনো কিছুই থাকবে না যদি এই টিকসই বেড়িবাঁধ না হয়। আমাদের লৌহজংয়ে একটি মডেল হসপিটাল দরকার, আগামীতে যে এই মেডিকেল হসপিটাল, যেটা জরুরি, খুবই জরুরি। এবং আগামীতে আমি এটা প্রত্যাশা করি যে অবশ্যই আপনার কাছে পরবর্তীতে আসবো। এখানে আর কয়েকজন আছেন, একটু জানতে চাই আপনার কাছে কী ধরনের সমস্যা জর্জরিত, আপনারা ছোট্ট ছোট করে বলবেন একটু। আমাদের প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমাদের প্রথম সমস্যাই প্রধান এবং গুরুতর সমস্যা নদী ভাঙন। নদীর ওপারে কিন্তু অনেক উন্নয়ন হয়েছে গত 17 বছরে, কিন্তু আমাদের এই পারের দিকে স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু কোনো চোখই দেয় নাই। আমরা কিন্তু অনেক অবহেলিত, ঢাকার সামনে খুব কাছে, কিন্তু আমরা উন্নয়নের আলোর মুখ না কিচ্ছু নাই। আমাদের যে একটা মেডিকেল হাসপাতাল আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটাও আমাদের উদ্বোধন করে গিয়েছেন আমাদের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মিজানুর রহমান সিনহা। ওনার আমলেই উনি এটা ওনার দায়িত্বে করেছিলেন এবং এটার উদ্বোধন করেছিলেন। সেক্ষেত্রে আপনাদের সেরকম কোনো উন্নয়ন হয়নি, এমনকি স্বাস্থ্যসেবা অনেক বঞ্চিত। যেই মেশিনগুলি ছিল, আপনার কাছে একটু যেতে চাই যে আর কি ধরনের। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, ডিবিসি থেকে ধন্যবাদ। আমাদের এখানে নদী ভাঙ্গা কবলিত এলাকা এবং ওই পারের যতটুকু উন্নয়ন হয়েছে এদিকে হয়নি, কিন্তু আমাদেরকে যেখানে খাল আছে, খালগুলি ভরাট করে গত ফেসিক সরকারের তারা দখল করে নিয়েছে এবং খালগুলির জন্য দুর্ভোগ, পানি নির্মিত হচ্ছে না, পানি প্রবাহিত হচ্ছে না এবং আমাদের এই নদীর পাড়ের চর ভেঙে গিয়ে মানুষ এখন ভূমিহীন অবস্থায় অনেকে বসবাস করছে। আমি সামনের সরকারকে আহ্বান। ধন্যবাদ। এখানে ছোট্ট করে যদি একটু বলতেন যে। জি, আসসালামু আলাইকুম। আমাদের এখানে রাস্তাঘাটের উন্নয়নটা আপনার তেমন একটা হয় নাই বললেই চলে। আমাদের ঢাকা থেকে মাওয়া থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত যে 4 লাইনের রাস্তার কাজটা বলছিল যে হবে, কিন্তু ওইটা হইলে আমাদের খুব উপকৃত হইতো। ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন যে সমস্যা সমাধানের উত্তরণে নীতি নির্ধারকরা কি ভাবছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠকের পর কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। স্থাপন করা হয়েছে তা হলো সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। ওনারা একটা কমিটির প্রস্তাব করেছেন, তার মধ্যে প্রধানমন্ত্রী, স্পিকার নিম্নকক্ষের, স্পিকার উচ্চকক্ষের, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত
অন্যান্য বিরোধী দলসমূহের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি উইদিন ব্র্যাকেট আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন। 7 প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি। 7 জন দাঁড়ায়। এই কমিটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত এবং অন্যান্য যে পাওয়ার অ্যান্ড ফাংশন আগে উদ্ধৃত ছিল তার মধ্যে 2টা বিষয় ওনারা বাদ দিয়েছেন। সেটা হচ্ছে 3 বাহিনী প্রধান এবং অ্যাটর্নি জেনারেলের নিয়োগ এই কমিটির আওতাভুক্ত থাকবে না। কিন্তু আমাদের কথা হলো এই যে সংবিধানে নতুন একটা বডি বা নতুন একটা কমিটি সংযুক্ত করতে চাচ্ছেন, সেই বিষয়ে আমাদের পরিষ্কার কথা হলো আমরা চাই রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে সবগুলো নয়, আবার সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে ওনারা উল্লেখ করেছেন দুর্নীতি দমন কমিশন এবং সাথে আবার মানবাধিকার কমিশনও উল্লেখ করা হয়েছে। স্থানীয় সরকার কমিশন যেটা উল্লেখ করেছে সেটা এখন বিদ্যমান নাই, এটার অস্তিত্ব নাই যদি হয়, এবং আইন দ্বারা নির্ধারিত অন্যান্য নিয়োগ সেটাও উল্লেখ করেছে। এই বিষয়গুলোতে এই কমিটিগুলোতে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য এই কমিটি তারা প্রেসক্রাইব করেছে। এখানে আমাদের বক্তব্য হলো রাষ্ট্রে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান আইন রয়েছে তার মধ্যে সংস্কার করা হোক এবং ওইখানেই সার্চ কমিটিগুলো নির্ধারণ করে দেওয়া হোক যেখানে